2022 সালে টেট দিয়ে টেট পাস করেছিলাম আমি, আর প্রথম চেষ্টাতেই সফল হয়েছি। আর পরীক্ষার 1 মাস আগে পরিবর্তিত নতুন সিলেবাসে আমার পরীক্ষা দিয়েছিলাম, যেটা মাননীয় সভাপতি গৌতম পাল মহাশয় সিটেটের অনুযায়ী পরিবর্তন করেছিলেন দায়িত্বপ্রাপ্ত হওয়ার পরেই। আজ প্রায় 2.5 বছর হতে চলল আমরা ইন্টারভিউ নোটিফিকেশনের অপেক্ষা করছি। অন্যান্য সমস্ত 22 টেট পাস চাকরি প্রার্থীদের মতোই এই ওবিসি মামলা, এই দুর্নীতি সেই দুর্নীতি করে আমাদের জীবনে 2 বছর নষ্ট হলো। যোগ্য ছেলেমেয়েগুলো ভুগছে, আর সরকার এবং আধিকারিকরা শুধু মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছে। তবু আমরা যেটা করতে পারি সেটা হলো আশা রাখা, আশা যে সামনে ভালো একদিন আসছে। কেননা আমরা সবাই জানি যে আমাদের 22 এবং 23 একসাথে ইন্টারভিউ হবে এবং তার ইন্টারভিউ নোটিফিকেশনও চলে এসছে। অন্যান্য পরীক্ষার জন্য পড়াটা এখন একটু কমিয়ে রেখে ইন্টারভিউ প্রিপারেশনটাই জোর কদমে শুরু করে দিয়েছি। যদি বেশি সময় না পাওয়া যায়, জানি না কবে কি হবে, হয়তো পুজোর পরপরই আমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। এই সুযোগ কিন্তু বারবার পাওয়া যাবে না। এই 2026-এর ভোটের জন্য এই একটা সুযোগ, একটা ললিপপ আমাদের হাতে ধরিয়ে দেওয়া হলো। জানি না এই ভোট শেষ হলে আবার পরবর্তী সুযোগ আমরা কবে পাবো। তোমরা কি আমার মতো ভয়ে আছো? একটু নিরুৎসাহী অনুভব হচ্ছে শূন্যপদ দেখার পর? আমার তো হচ্ছে। কি জানি যাদের করোনার সময় অনেক বেশি একাডেমিক নাম্বার আছে তাদের সাথে কম্পিটিশনে পারবো কিনা। যাই হোক, এবার আমি আমার টেট প্রস্তুতি নিয়ে বলি। আমরা আমাদের টেট নোটিফিকেশন পেয়েছিলাম সেপ্টেম্বর মাসের শেষে। কারণ আমার তখন মনে আছে, কারণ তখন আমাদের খুবই খারাপ সময় চলছিল। সেই সময় আমার দাদিমা মারা গিয়েছিলেন। তো সেই মারা যাওয়ার 2-3 দিনের মধ্যেই নোটিফিকেশনটা বের হয়। অক্টোবর মাসে তো আমরা খুবই ডিস্টার্ব ছিলাম এবং ঠিক মতো পড়াশোনা করতেই পারিনি। বাড়ির অবস্থাও খুব খারাপ ছিল। আমি তো ভেবেই নিয়েছিলাম যে টেট পাস করতে পারবো না, কারণ বাড়িতে সেই সময় যা অবস্থা ছিল, সেই সময় পড়াশোনা করে পাস করা দুঃসাধ্য মনে হচ্ছিল। তারপরেও আমি পুরনো সিলেবাস ধরে অল্প অল্প করে পড়ছিলাম। তারপর মাত্র 1 মাস আগে আমাদের সিলেবাস পরিবর্তন হয়ে গেল। নতুন সিটেটের অনুযায়ী আমাদের সিলেবাস আসলো। তখন থেকে আমি ভালোভাবে পড়াশোনা শুরু করি, আর ওই 1 মাস নিরলসভাবে পড়েছি। দিনে প্রায় 12 ঘন্টা পড়াশোনা করেছি। কখনো কখনো পড়তে পড়তে ঘুমিয়ে গেছি, নিজেই বুঝতে পারিনি। এই সময় আমার বোন অনেক হেল্প করেছে, বাড়ির কাজ, রান্নাবান্না সবকিছু ওই করতো। আমি মনে করি সিলেবাসটা পরিবর্তন করে আমার জন্য ভালোই হয়েছিল, কারণ তখনই আমি বুঝতে পেরেছিলাম যদি আমি ভালোভাবে না পড়ি তাহলে আমি পাস করতে পারবো না। আমি সেই সময় রুটিন বানিয়ে, আমি সেই 1 মাস আগের থেকে নতুন করে রুটিন বানাই এবং সেই রুটিন অনুযায়ী প্রত্যেকদিন ভালোভাবে প্রত্যেকটি বিষয় পড়তাম। মানে 5টি বিষয়ে প্রত্যেকদিনই পড়ার চেষ্টা করতাম। আমি যে বিষয়ে দুর্বল ছিলাম সেই বিষয়গুলোতে বেশি সময় ধরে পড়তাম। এই সময় সবার প্রথমে পেডাগোগির বিষয়ে খুবই জোর দিয়েছিলাম, কারণ এই বিষয়টি একদমই নতুন। প্রাথমিক শিক্ষক হতে গেলে শিশু মনস্তত্ত্ব তো জানতেই হবে। পেডাগোগিটা সব থেকে ইম্পর্টেন্ট ছিল। 5টা সাবজেক্টের মধ্যে পেডাগোগিটা যেহেতু নতুন ছিল, তো সেটাই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ভাবতাম এবং আমি সেটা প্রথমেই দিনের শেষে যখন পড়াশোনা করতাম পেডাগোগি দিয়ে পড়াশোনা করতাম। প্রত্যেকটা সাবজেক্টের জন্য মোটামুটি 1.5 ঘন্টা মতো রাখতাম। মানে 1.5 ঘন্টা যেমন পেডাগোগি হলো, তারপরে করতাম অঙ্ককেও 1.5 ঘন্টা করতাম। 1.5 ঘন্টা তারপর হয়ে যাওয়ার পরে হয়তো ব্রেক নিতাম কিছুক্ষণ, নিয়ে তারপর পড়াশোনা করতাম ইংলিশ, তারপরে পড়তাম বাংলার পরে পড়তাম, তারপরে পড়তাম পরিবেশ। এইভাবে সবার শেষ করতাম ইংলিশ, কারণ আমার সাবজেক্ট ইংলিশ। আর ইংলিশে আমি একটু ইংলিশটা আমার সাবজেক্ট, আর ইংলিশটা আমি মোটামুটি আমার রক্তের মধ্যে আছে। তো ইংলিশটা আমি সবার শেষে পড়তাম। তো যে সাবজেক্টগুলোই আমি দুর্বল ছিলাম, যেমন ইংলিশের থেকে আমি বাংলায় দুর্বল বেশি। তো কারণ বাংলাটা আমার সাবজেক্ট না, তো সেগুলো আমি আগে পড়তাম এইভাবে। আর তারপর বাকি সময় প্র্যাকটিস সেট করা, তারপর বিভিন্ন মক দেওয়া। অনেক সময় এমন হয়েছে যে পড়তে ক্লান্ত হয়ে গেছি, আর পড়তে পারছি না। তখন কি করতাম, কোনো একটা থিওরি বা কোনো কিছু মানে পেডাগোগি সেগুলো চালিয়ে দিয়ে অডিও শুনতাম শুয়ে রেস্ট করার সময়। যে তারপরে পড়ার সময় একবার রিভিশন দিতাম, যাতে কিন্তু তবুও যেহেতু 1 মাস সময় ছিল আর সিলেবাস ছিল প্রচুর, তো কোনো সাবজেক্টেরই পুরোপুরি 100% সিলেবাস আমি শেষ করতে পারিনি। সবকটারই কিছু না কিছু বাদ ছিল। লাস্ট 3 দিন মতো, তখন আর আমি নতুন করে কোনো কিছু পড়িনি। এতদিন যা পড়েছি সেটাই আনটা নোট করেছিলাম, সেগুলোই মোটামুটি আবার রিভিশন দিয়েছি। আর যেহেতু আমাদের সিলেবাস চেঞ্জ হয়েছিল, তো পুরোনো নোটস বাদ দিয়ে মানে বেসিক কনসেপ্টের ওপর আমাদের বেশি জোর দিতে হয়েছিল প্রত্যেকটা সাবজেক্টই। তো ওই বেসিক সাবজেক্টটা আমি বেশি করে পড়তাম, যেটা আমার পরীক্ষায় গিয়ে যখন আমি প্রশ্নপত্র সলভ করি তখন যেটা আমাকে অনেকটা হেল্প করেছিল। কিন্তু আমার যেটা সমস্যা হয়েছিল, আমি যখন টেট পরীক্ষা দিতে গিয়েছিলাম, আমি এতটাই আমার একটু সমস্যা আছে, আমার একটু নার্ভাস হয়ে পড়ি, আমার হাত পা একটু কাঁপে। তো আমি অ্যাকচুয়ালি একটা পরীক্ষা দিয়েছিলাম এর আগে, পুলিশের পরীক্ষা। তো সেই পরীক্ষায় কি হয়েছিল, আমি আমার ওই মায়ের যে রোল নাম্বার সেটা ফর্ম ফিল আপ করার সময় একটা ভুল করে অন্য একটা জায়গায় গোল দিয়ে ফেলি। তো
তো আমার পরীক্ষাটা ভালো দিয়েছিলাম, আমি ভালো রেজাল্ট করেছিলাম, কিন্তু সেই আমার খাতাটাই ক্যান্সেল হয়ে গিয়েছিল, কারণ আমি রোল নাম্বার ভুল দিয়েছিলাম। তো সেই এই মানে ভয়টা আমার মধ্যে ছিল। তো আমি পরীক্ষা শুরু হওয়ার টেট পরীক্ষা শুরু হওয়ার যদি প্রথম আধ ঘন্টাও লাগে, মানে আমি ধীরে সুস্থে করবো, মানে রোল নাম্বার ফিল আপটা, ওই জায়গাটা যেন আমার ভুল না হয়। আমার দরকার হয় আধ ঘন্টা লাগুক, সময় নষ্ট হোক, কিন্তু আমার পুরো আমি তাড়াহুড়ো করতে গিয়ে ওই যে জিনিসটা ভুলটা আমি করেছিলাম সেটা যেন আমার সঙ্গে দ্বিতীয়বার না হয়। তো প্রায় আমি 15 মিনিট, অ্যাকচুয়ালি ঘন্টা দেওয়ার পরে 15 মিনিট ধরে আমি আস্তে আস্তে ওই আমার রোল নাম্বারটা আমি ফিল আপ করেছি। তো ওখানটায় অনেকটা সময় আমার চলে গিয়েছিল। আর তারপর আমি যেটা পরীক্ষা দিতে বুঝলাম যে মোটামুটি আমি লাস্টের ইংলিশটা রেখেছিলাম যে আমি লাস্টে করবো, কারণ ওটা আমার বেস্ট সাবজেক্ট, যেটা আমার অ্যাকচুয়ালি ভুল হয়েছিল আর কি। ইংলিশটাই আমাকে প্রথমে করতে হতো, কারণ ইংলিশটা আমার মানে নিজের সাবজেক্ট। তো সেটাই আমি মনে হয় আমার একটা ভুল স্ট্র্যাটেজি ছিল, যে আমি ভেবেছি ইংলিশ পরে করবো, কিন্তু আমি অ্যাকচুয়ালি সময়টা মেনটেন করতে পারিনি। 100-150টা কোশ্চেন পড়ে উত্তর দিয়ে তারপর যে ফিল আপ করা, সেটা আমি অ্যাকচুয়ালি সময়টা মেনটেন করতে পারিনি। ইংলিশ পার্টটা আমি মানে অ্যাকচুয়ালি টাচই করতে পারিনি, আমি পড়তেই পারিনি একটা লাইনও। আমি 4টে কোশ্চেন করেছি, তারপরে আমার টাইম আপ হয়ে গিয়েছে। তবে আমি যতটা কোশ্চেন উত্তর দিয়েছিলাম, আমি পরীক্ষার হলে শিওর ছিলাম যে আমি পাস করে যাব। কিন্তু এখানে আমার টাইম ম্যানেজমেন্টের খুব সমস্যা ছিল, আমার স্ট্র্যাটেজি যেগুলো ছিল সেগুলো ভুল ছিল অবশ্যই কিছু। তবুও এত ভুলভ্রান্তি, এত সমস্যার পরেও আমার মানে মনে একটা কনফিডেন্স ছিল যে আমি বুঝতে পারছিলাম যে আমি পাস করে যাবো। অ্যাকচুয়ালি 2022-এর যে পরীক্ষাটা আমরা দিয়েছিলাম, ওই পরীক্ষাটা মানে যেভাবে ওর সূচনা হয়েছিল, যেভাবে মানে পর্ষদ থেকে একটা অ্যাক্টিভ একটা নতুন বিপ্লবী একটা এই চলে আসলো, যে এবার থেকে কোনো দুর্নীতি হবে না, সবার কাছে ওয়েমার থাকবে, মানে সবকিছু সিকিউরিটি করা হবে, কোনো টুকলি হবে না, এই সব কিছু যেভাবে হচ্ছে পরীক্ষাটা হলো, পরীক্ষা দিলাম, পরীক্ষা ভালো গেল। তারপরে যে একটা মনে কনফিডেন্স আসলো যে না, হয়ে যাবে, পেয়ে যাবো, আর মানে কোনো দ্বিধা নেই যে কোনো দুর্নীতি হবে না। তো এরকম কিছু হয়নি, এটা স্বচ্ছ, আমাদের সবকিছু আমাদের ওয়েমার আছে, আমরা পেয়ে গেছি। তো তারপর খুব শীঘ্রই আমাদের দ্রুত অ্যান্সার কি দিল, তারপর আমাদের রেজাল্ট দিল, এত দ্রুততার সঙ্গে সবকিছু হয়েছে। একটা ভীষণ রকমের কনফিডেন্সে ছিলাম সেই সময় যে না, এবার ইন্টারভিউটা শুরু হবে। 2023-এই হয়তো আমরা ইন্টারভিউ বসে আমরা খুব শীঘ্রই আমাদের যে স্বপ্ন আছে, আমাদের ফ্যামিলির আমাদের নিয়ে যে স্বপ্নগুলো আছে সেগুলো হয়তো পূর্ণ করতে পারবো। কিন্তু আজ বাস্তবতা হলো সেই আমরা দাঁড়িয়ে সেপ্টেম্বর মাসে 2025, আর কনফিডেন্স সেই সময় যা ছিল 2022-এ, তার অ্যাকচুয়ালি 10%ও নেই। আর আমাদের শূন্যপদের যে নোটিফিকেশন দেখলাম, তারপরে মানে বুঝতে পারছি না যে কোথাও ঠাঁই পাবো কিনা। তো যাই হোক, এটা ছিল আমাদের টেট পাসের জার্নি। ইন্টারভিউ জার্নি এখনো বাকি, এখন অনেক রাস্তা, 3.5 বছর, সরি 2.5 বছর কেটে গেল। এখনো জানি না কতদিন যাবে, ইন্টারভিউ কবে শুরু হবে, কি হবে, আদৌ কিছু করতে পারবো কিনা, কারণ কম্পিটিশন অনেক বেশি। তবে চেষ্টা করবো, চেষ্টা সবাইকে করতে হবে। আজকে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা।